ইংল্যান্ডে 1862 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির এক সভায় সভাপতি স্যার ফ্রান্সিস এম বলেন, ইংল্যান্ড এবার তার এক সুযোগ্য সন্তান ডাক্তার স্যামুয়েল ফার্গুসনের জন্য গর্বিত। কেননা তিনি যে অভাবনীয় অভিযান করতে যাচ্ছেন তা সাফল্যমণ্ডিত হলে আফ্রিকা মহাদেশের অধিকাংশ অনাবিষ্কৃত স্থান মানচিত্রে শোভাবর্ধন করবে। ডাক্তার স্যামুয়েল ফার্গুসন আফ্রিকা পাড়ি দেবেন গাড়িতে বা পায়ে হেঁটে নয়, এক অভিনব পদ্ধতিতে, অর্থাৎ বেলুনে চেপে। উক্ত সভায় প্রায় ১,৫০০ পাউন্ড সংগৃহীত হলেও ডাক্তার ফার্গুসনের হাতে দেবার জন্য। এই অভিযানকারীর বয়স ৪০। সপ্রতিভ বলিষ্ঠ চেহারা, সর্বদা কিছু না কিছু আবিষ্কারের নেশায় মশগুল। বাবা ছিলেন সওদাগরি জাহাজের ক্যাপ্টেন। ছেলেবেলা থেকেই তার কাছে মার্কোপোলো, ব্রুস, লেভেন্টাল, সাকসাল, রবিনসন ক্রুসো প্রভৃতি চরিত্রগুলো আদর্শ স্বরূপ ছিল। বাপের সৌজন্যে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করে এসেছেন। পিতার মৃত্যুর পর ফার্গুসন বেঙ্গল ইঞ্জিনিয়ার্স নামক সৈন্যদলে যোগদান করে ভারতবর্ষে আসেন। চাকরি ভালো লাগেনি, তাই চাকরি ছেড়ে কলকাতা থেকে পায়ে হেঁটে উত্তর ভারতের দিকে রওনা হন। কখনো শিকার, কখনো বা উদ্ভিদবিদ্যার অনুশীলন করতে করতে একদা সুরাটে উপস্থিত হয়। সুরাট থেকে যায় অস্ট্রেলিয়া, অবশেষে স্বদেশে। বিভিন্ন রকম আবহাওয়া ও পরিশ্রমে অভ্যস্ত এই অভিযানকারী যে কোনো স্থানে বাস, যে কোনো খাদ্য গ্রহণ বা যে কোনো স্থানে শয়ন অভ্যেস করে ফেলেছিল। দিনের পর দিন যখন তখন ঘুমোনো বা রাত্রির যে কোনো সময় উঠে পড়া তার অভ্যাসগত হয়ে গিয়েছিল। সভার পর দিন কাগজে বের হল, এবার আফ্রিকা মহাদেশের বহু অজ্ঞাত রহস্যের উদ্ঘাটন হবে। ইতিপূর্বে ডাক্তার বার্থ সুদান পর্যন্ত, ডাক্তার লিভিংস্টোন উত্তমাশা অন্তরীপ থেকে জাম্বেজি পর্যন্ত, আর বাটন ও স্পোর্ট গ্রেট ইনল্যান্ড লেক অঞ্চল অবধি গিয়ে আফ্রিকার অভ্যন্তরের 3টি পথ খুলে দিয়েছিল। এই ত্রিবিধ পথের সংযোগস্থলে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। এবার বোধ করি সেই সুসম্ভব কার্য সম্ভব হতে চলল ডাক্তার স্যামুয়েল ফার্গুসনের দ্বারা। এই অভিযানে অংশগ্রহণের জন্য ডাক্তারের কাছে বহু অনুরোধ আসতে লাগল। ডাক্তার কাউকে আমল দিলেন না। ডাক্তারের একজন অদ্ভুত বন্ধু ছিল, তার নাম ডিক কেনেডি। স্কটল্যান্ডবাসী ডিক জাতে জেলে, পেশায় শিকারী। বন্দুক রাইফেলে তার অদ্ভুত হাত, হাতে অসম্ভব টিপ। শরীরের শক্তিও ছিল দানবের মতো। ভয় বলে কোনো বস্তু ছিল না তার। ফার্গুসনের এই অভিযানের ঘোরাঘুরির বাই ডিক দু চোখে দেখতে পারত না। ডাক্তারকে সে নানাভাবে এই পাগলামি থেকে নিরস্ত করতে চেষ্টাও করেছে, কিন্তু সফল হয়নি। এবারও সে চেষ্টা করল, কিন্তু ফল যথাপূর্বং। বরং তাকেও সঙ্গে যেতে রাজি করাল ডাক্তার। বেশ, তো যদি যেতেই হয়, ডিক বলে, তাহলে ওইসব বেলুন ফেলুনে কেন বাবা? তার চেয়ে হাঁটা পথে চলো না কেন? ডাক্তার ফার্গুসন এর জবাবে জানালো যে হাঁটা পথ বিপদ সংকুল। বহু অভিযানকারী ইতিপূর্বে জন্তু জানোয়ার, রোগ শোক, পথশ্রম আর নরখাদক মানুষদের হাতে মারা পড়েছে। বেলুনে যাওয়া মানে এসব বিপদ আপদের নাগালের বাইরে এবং বহু ঊর্ধ্ব দিয়ে যাওয়া। হাঁটা পথে যা মাসের পথ, বেলুনে তা মাত্র 2-4 দিনের পথ। অক্লেশে পথ প্রান্তর, দুর্ভেদ্য বন, পাহাড় পর্বত, নদী নালা, অসুখ বিসুখ, বিষাক্ত আবহাওয়া সব কিছুর নাগালের বাইরে দিয়ে নিরাপদে চলে যাওয়া এক বেলুন চড়েই সম্ভব। ওপর থেকে সবকিছু দৃশ্য সুন্দরভাবে দেখা যাবে। কিন্তু বন্ধু, বেলুন তোমার মন মতো পথে চলবে কি করে? ডিক প্রশ্ন করে। সে ব্যবস্থাও আমি ঠিক করেছি। আমরা পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে যাওয়া ট্রেড উইন্ডের সাহায্য পাব। সে বাতাসই আমাদের গন্তব্য পথে যেতে সাহায্য করবে।
জাঞ্জিবার দ্বীপ থেকে যাত্রা শুরু হবে স্থির হয়েছিল। 2টি বেলুন যাবে। ডিক ছাড়া সঙ্গে যাবে ডাক্তারের চিরসাথী চিরবিশ্বস্ত অনুচর ভৃত্য জো। খাদ্য পানীয় যন্ত্রপাতি পোশাক আশাক মিলিয়ে 4000 পাউন্ড ওজন বহন করার ক্ষমতা আছে বেলুন দুটি। বড় বেলুনের মধ্যে থাকবে ছোট বেলুন। 2টি বেলুনই তৈরি হল টুইল্ড নিয়ন সিল্কের দ্বারা। উপরে গাটাপারচারের প্রলেপ, একটি মজবুত লোহার নোঙর আর সিল্কের তৈরি খুব মজবুত প্রায় 50 ফুট দীর্ঘ একটি দড়ির মইও সঙ্গে নেওয়া হল। সরকারি জাহাজ রোসোলিউট করে ওরা এক শুভ দিনে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 1862 খ্রিস্টাব্দে গ্রিনউইচ থেকে জাঞ্জিবার দ্বীপের দিকে রওনা দেয়। বিপদ হল দ্বীপে নামবার মুখে। ওখানকার ইংরেজ কনসাল এসে জানালো বেলুন এই দ্বীপে নামানো দুষ্কর। স্থানীয় অধিবাসীরা ভীষণ বাধা দেবে। তাদের মতে বেলুন নিয়ে উঠতে আসা ধর্মবিরুদ্ধ কাজ। তাদের দেবতা চন্দ্র সূর্যের এতে অপমান হবে, তাই তারা এ কার্যে সশস্ত্র বাধা দেবে। খ্রিস্টানদের দ্বারা তাদের দেবস্থান অপবিত্রকরণ কিছুতেই বরদাস্ত করবে না কৃষ্ণাঙ্গ নেটিভরা। তাহলে উপায়? হতাশার সুরে ডাক্তার শুধায়। উপায় আছে। ওই যে সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ দেখছেন, ওরই একটাই বেলুন নামান। তাই করা হলো। সকাল 8টায় কাজ আরম্ভ হলো। বেলুনে হাইড্রোজেন গ্যাস ঢুকিয়ে দেওয়া হলো। বেলুন ফুলে ফেঁপে বিরাট আকৃতির এক গোলাকারে পরিণত হয়ে আকাশে দুলতে লাগলো। মাটির সঙ্গে শক্ত দড়ি দিয়ে বাঁধা রয়েছে বেলুন। বেলুনের কাড়ে ব্যালেন্সের জন্য কয়েক বস্তা মাটি চাপিয়ে দেওয়া হলো। জিনিসপত্র তোলা হলো আকাশযানে। দূরে জাঞ্জিবার দ্বীপে স্থানীয় সশস্ত্র জনতা বেলুন দেখে তর্জন গর্জন করে নিষ্ফল আক্রোশে ফুলতে লাগল। বেলা 9টায় ডিক কেনেডি, জো এবং ডাক্তার ফার্গুসন স্বয়ং গিয়ে উঠল বেলুনের কাড়ে। বেলুনের নাম দেয়া হলো মহারানীর নামে, ভিক্টোরিয়া। নিচ থেকে জনা কয়েক নাবিক জয়ধ্বনি করে দড়ির বাঁধন খুলে দিতে প্রবল বেগে বেলুন 3 জন মানুষ নিয়ে ঊর্ধ্বমুখে আকাশে উঠে গেল। সমুদ্রে থাকা রেসোলিউট জাহাজ থেকে 4টি কামান গোলা বর্ষণ করে সেলুট জানালো। 1500 ফুট উঠে গিয়ে ঘণ্টা 2 বাদে বেলুন গিয়ে আফ্রিকার মূল ভূখণ্ডের উপকূলে পৌঁছালো। ডাক্তার চুল্লির আগুন কাটিয়ে বেলুনকে মাটি থেকে মাত্র 300 ফুট উচ্চতায় এসে উড়ে চালাতে লাগল। ভিক্টোরিয়া কিজোটু নামে এক গ্রামের ওপর দিয়ে চলছে এমন সময় দেখা গেল গ্রামের সমস্ত লোক ঘর থেকে বেরিয়ে এসে আকাশ পানে তাকিয়ে লম্ফঝম্প সহকারে দুর্বোধ্য ভাষায় চিৎকার করে উঠছে। কেউ ভীত, কেউ ক্রুদ্ধ, কেউ পালাচ্ছে, কেউ আকাশ পানে বিষাক্ত তীর ছুটছে বেলুনকে লক্ষ্য করে। কিন্তু বেলুন অনেক ঊর্ধ্ব দিয়ে নির্বিঘ্নে পার হয়ে গেল গ্রাম। এ আবার কি দৈত্যের মতো গাছ রে বাবা! বৃত্ত জো বিপুল আকার এক অদ্ভুত আকৃতির বৃক্ষ দেখে বলে ওঠে। এ গাছের নাম বাওবাব। সর্বজ্ঞ ডাক্তার ফার্গুসন বলে ওঠে, এগুলো প্রায় 100 ফিট ব্যাস হয়। সেদিন সন্ধ্যায় এক পাহাড় ডিঙাতে হলো। আগুনের উত্তাপ বাড়িয়ে গ্যাস বাড়িয়ে বেলুনকে অনেক উঁচুতে নিয়ে তবে পাহাড় ডিঙানো হলো। অপর পারে গিয়ে বেলুন নামানো হলো ইন্ডিয়ান বৃক্ষের ওপর। জো নোঙর বাঁধল গাছের ডালে। রাত্রির মতো বিশ্রাম এখানে। ভাগাভাগি করে রাত জেগে পাহারায় রইল একের পর এক। পরদিন ফের যাত্রা শুরু। এদিন তুষার শৃঙ্গ এক বিরাট পর্বত পার হতে হলো। পর্বতের ওপারে বেলুন নামিয়ে জো ও কেনেডি দুজনে বন্দুক নিয়ে হরিণ শিকারে বেরিয়ে পড়ল। ডাক্তার রইল বেলুনের মধ্যে কারে। প্রায় মাইল 2 দূরে জঙ্গলে গিয়ে ওরা একটা হরিণ মারল। হঠাৎ পেছনে একটা বন্দুকের শব্দ শুনে বেলুনের দিকে চেয়ে চক্ষু স্থির হয়ে গেল।
অত দূর থেকে ওরা দেখল একদল কালো মানুষ বেলুনটাকে ঘিরে ধরেছে, আর যে গাছটা ওটা বাঁধা রয়েছে তার ডালে ডালেও বহু লোক উঠে পড়েছে। কেনেডি ও জো মাইল খানিক অল্প স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে পাড়ি জমাল। কানে এলো আবার গুলির আওয়াজ। দেখা গেল গাছে ওঠা একজন কালো লোক পাক খেয়ে মাটিতে পড়ে যেতে যেতেই গাছেরই একটা ডালে আটকে ঝুলতে লাগল। সহসা জো উচ্চস্বরে হেসে উঠে বলে উঠল, আরে দেখুন মিস্টার কেনেডি, ওটা যে লেজ জড়িয়ে ঝুলছে। আরে এগুলো তো মানুষ নয়, দেখছি সবগুলো কালো বাঁদর। কাছে এসে ওরা কিছু গুলি চালাতে ওই হিংস্র প্রকৃতির বেবুন বাঁদরগুলো চোঁচা দৌড়ে পালিয়ে গেল। এর কিছুক্ষণ বাদে ভিক্টোরিয়া ফের আকাশচারী হয়ে বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে চলল। সন্ধ্যে 7টার সময় বেলুন কাইমি নদীর উপত্যকা ভূমি পার হল। এরপর এলো প্রায় 10 মাইল এলাকার সমতল ভূমি। এরই মধ্যে রয়েছে উগোগার সুলতানের বাড়ি। এরাই হলো সমগ্র আফ্রিকা মহাদেশের মধ্যে বোধ করি কিছুটা সুসভ্য জাতি। বেলুন চলল। সকাল 9টায় জাঞ্জিবার ত্যাগ করে দুদিন বাদে 500 মাইল দূরের কাজে নামক স্থানে এসে উপস্থিত হল। কাজে একটি ব্যবসা স্থল। চারিদিক থেকে অসংখ্য ক্যারাভ্যান আসে বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে। তার মধ্যে থাকে কৃতদাস, হাতির দাঁতের জিনিস, তুলো, পোশাক, কাঁচের মালা ইত্যাদি যাবতীয় বস্তু। কেনা বেচার বাজার সর্বদাই সরগরম। নানা জাতীয় লোকের মধ্যে অবদ্ধ চিৎকার, অদ্ভুত সব বাদ্য, ভালুক আর খচ্চর গাধার ডাক, মেয়ে পুরুষের হইচইগোল, ক্যারাভেন সর্দারদের তর্জন ব্যর্জন। অকস্মাৎ সেই হাটুরে হইচই স্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি আকাশের পানে। ওটা ঘিরে বিশাল আকার বেলুন ভিক্টোরিয়াকে দেখে সকলেই অবাক। এরপর যখন বেলুনটি সোজাসুজি মাঠের দিকে নেমে আসতে লাগল, তখন মুহূর্তের মধ্যে নরনারী, শিশু, কৃতদাস, সওদাগর আর নিগ্রোরা ভয়ে আতঙ্কে আশেপাশের কুটিরগুলোর মধ্যে চোখের নিমেষে ঢুকে গেল। ওপর থেকে ওরা এদের ভয় দেখে হাসতে লাগল। ডাক্তার বললে, এ ভয় সাময়িক, তবে খুব সাবধানে অগ্রসর হতে হবে, কেননা তীর বা বুলেট দুইয়ের কাছেই আমাদের বেলুন অসহায়। আস্তে আস্তে ভিক্টোরিয়া নেমে এসে বড় একটা গাছের মাথায় নোঙর ফেললে। জনতার সাহস ফিরে এলো। তারা ঘর থেকে একে একে বেরিয়ে এলো। শাঁকের মালা পরা গোপো জাতীয় কিছু লোক প্রথমে এগিয়ে এলো। এরা সব পিশাচ সিদ্ধ পুরোহিত শ্রেণীর মানুষ। পেছনে পেছনে এলো অন্য সব নরনারী শিশুর দল। ঢোল, বাঁশি, ড্রাম পুরো দমে বাজনা শুরু হলো। আর আকাশ পানে তাকিয়ে লোকগুলি প্রচণ্ড হাততালি দিতে লাগলো। এটা ওদের প্রার্থনার ভঙ্গি। পিশাচ সিদ্ধ কজন পুরোহিত পেছনে ফিরে হাত তুলে কি ইশারা করল। সঙ্গে সঙ্গে জনতার কলরব নিস্তব্ধ হয়ে গেল। দুজন পুরোহিত এগিয়ে এলো বেলুনের কাছে। তারপর আরবি ভাষায় কথা বলতে আরম্ভ করল। ডাক্তার তার বক্তব্য থেকে বুঝল এইসব লোকেরা তাদের বেলুন ভিক্টোরিয়াকে তাদের উপাস্য দেবী চন্দ্র বলে ভেবেছে। চন্দ্র স্বয়ং তার 3 পুত্রকে নিয়ে অতি করুণা ভরে তাদের এই সূর্যাশ্রিত দেশকে দর্শন করে ধন্য করতে এসেছেন। এইরকম পুণ্য দিবস তাদের জীবনে অবিস্মরণীয় অক্ষর হয়ে রইল, ইত্যাদি ইত্যাদি। তারপর পুরোহিতদ্বয় ডাক্তারের পানে চেয়ে সানুনয় ও সশ্রদ্ধ অনুরোধ জানালো, এই বলে যে চাঁদের এই 3 পুত্র যদি অসীম কৃপা করে তাদের মাটিতে পদার্পণ করেন এবং তাদের সুলতানকে, যিনি কয়েক বছর যাবৎ মরণাপন্ন অসুখে ভুগছেন, তাকে দর্শন দিয়ে নিরাময় করে যান, তাহলে এদেশের যাবতীয় মানুষ চিরবাধিত হয়ে থাকবে। ডাক্তার বেশ কৌতুক বোধ করে এ প্রস্তাবে রাজি হয়ে গেলেন। সঙ্গে নিলেন ওষুধের বাক্স, যদি সুলতানকে কিছুটা অন্তত চাঙ্গা করা যায়। দড়ির নির্ধত্ত নামিয়ে ডাক্তার আর জো নিচে নামল। কেনেডি রইল বেলুনে। চুল্লিতে তাপ বাড়িয়ে
যে কোনো সময় যাতে উড়ে পালানো যায় তার জন্য তাকে প্রস্তুত থাকতে বলা হলো। ডাক্তার ও জো পিশাচ সিদ্ধ পুরোহিত পরিবৃত হয়ে সুলতানের প্রাসাদে গিয়ে ঢুকল। কতগুলো ঘাগরা পরা সুন্দরী মেয়ে তাদের অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল। দেখা গেল 40 বছরের সুলতান মহাশূন্য পালঙ্কে শুয়ে আছেন। পাশে বসে আছে তার কয়েকজন পত্নী। ডাক্তার বুঝল নেশা ভাঙ করে সুলতান বর্তমানে মৃতপ্রায়, বাঁচবার আশা নেই, নিঃসাড়ে পড়ে আছেন। একটা কড়া ওষুধ খাইয়ে দিল ডাক্তার, ফলে সুলতান একটু নড়ে চড়ে উঠল। আর তাই দেখে জনতা উল্লাসে নেচে উঠল। ডাক্তার কাল বিলম্ব না করে সোজা ফিরে এলো বেলুনের কাছে। চাঁদের এক পুত্র হিসেবে কেনেডি বেশ জমিয়ে বসেছিল স্থানীয় কিছু ভক্তদের কাছে। সহসা ডাক্তার এসে বললে, তাড়াতাড়ি নোঙর তোলো, আর সময় নেই। ওই দেখো, পুরোহিত সহ শত শত লোক ভীষণ ক্রুদ্ধ হয়ে এগিয়ে আসছে। তিনজনে দ্রুত বেলুনে উঠে নোঙর তুলে আকাশে উড়ে গেল। ব্যাপার কি? লোকগুলো সহসা ক্রুদ্ধ হলো কেন? কারণ হলো আকাশে দেখা গেল বিরাট চাঁদ উঠেছে। জনতা এবার বুঝতে পেরেছে এই বেলুনটা তো চাঁদ নয়, তাদের উপাস্য দেবতাও নয়। সেই দেবতা তো ওই আকাশে উঠেছে, এটা জাল চাঁদ। তাই ক্রুদ্ধ জনতা ওদের বধ করবার জন্য তাড়া করে আসছিল। কিছুক্ষণের মধ্যেই বেলুন পূর্ব টাঙ্গানিকা হ্রদ থেকে উৎপন্ন মালালজি রাজি নদীর কাছে এলো। দেশটা বিরাট বিরাট লম্বা ঘাসে আবৃত। তারই মাঝে দেখা গেল বিশাল কুঁজওয়ালা গরুর পাল চড়ছে। গভীর বনের মধ্যে প্রচণ্ড গরমের সময় সিংহ, চিতাবাঘ, হায়না ও বাঘেরা আত্মগোপন করে থাকে। মাঝে মাঝে মটমট করে ডাল ভেঙে বিশালাকার হাতিদের নেমে আসতে দেখা যায়। সহসা বিদ্যুৎ চমকাল। কান ফাটা বজ্রের আর্তনাদ। বৃষ্টি ও ঝড় আসবার আগেই ওদের চুল্লির আগুন বাড়িয়ে আকাশের বহু ওপরে উঠে যেতে হবে, নয়তো বেলুনের রক্ষা নেই। তবুও পারা গেল না। প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টির বাধা পরিপূর্ণ এড়ানো গেল না। প্রচণ্ড দুর্যোগ কাটিয়ে বহু কষ্টে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে একসময় ওরা বেলুন নিয়ে ঝঞ্ঝার ওপরে উঠে এলো। 12,000 ফুট ওপর দিয়ে নিরাপদে চলতে লাগলো বেলুন। নিচে তখন প্রচণ্ড তুফানের দাবাদাবি। এবার এলো পাহাড়ে দেশ। পরদিন সকাল হতেই দেখা গেল চতুর্দিকে পাহাড়। এদের নাম কারাওয়ে। প্রবাদে বলে এরাই নাকি নীল নদের দোলনা স্বরূপ। এরাই নাকি উকেরিঙ্গি নামক বিরাট জলাশয়ের একদিকে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এর বর্তমান নাম ভিক্টোরিয়া নায়েঞ্জা। এখানে 1858 খ্রিস্টাব্দের 3রা অগস্ট ক্যাপ্টেন স্পেক পদার্পণ করেছিল। দুপুরে হ্রদের ওপর দিয়ে বেলুন চলল। এই বিশাল জলরাশির নাম ক্যাপ্টেন স্পেক দিয়েছিল ভিক্টোরিয়া নায়েঞ্জা। ভিক্টোরিয়া দেশের রানী, আর নায়েঞ্জা শব্দের স্থানীয় অর্থ হল হ্রদ। নীল নদের উৎপত্তি স্থল এটা। এই নদী নিচে পড়েছে বহু দূরের ভূমধ্যসাগরে। সে রাতে একটা বিশাল বৃক্ষে নোঙর করা হলো। পিচ ঢালা অন্ধকার, আশেপাশে কিছুই দৃষ্টিগোচর হয় না। সহসা মাঝরাতে গাছের নিচ থেকে কিরকম অদ্ভুত শব্দ শুনে তিনজন চমকে উঠল। কেনেডি কারের রেলিং ধরে ঝুঁকে পড়ে গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে রইল। অকস্মাৎ 100-2 গজ দূরে একটা আলোর ফুলকি জ্বলে উঠে পরক্ষণে তা নিভে গেল, এবং সেটা নিভবার পরক্ষণেই একটা আত্মচিৎকার রাত্রির নিস্তব্ধতাকে খান খান করে দিল। কোনো জন্তু জানোয়ারের চিৎকার, না কোনো নিশাচর পাখির, নাকি কোনো আর্ত মানুষের। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ওরা দেখল অন্ধকারের মধ্যে কতগুলো ছায়ামূর্তি যেন কিলবিল করছে। ইতিমধ্যে ঘন মেঘ ফাঁক হওয়ায় পলকের জন্য চাঁদের আলো এসে পড়াতে কেনেডি দেখল
কতগুলো জঙ্গলি মানুষ গাছের নিচে জড়ো হয়েছে। সর্বনাশ! চুপ চুপ আসতে। কাঠ থেকে জো ও কেনেডি বন্দুক নিয়ে গাছে নেমে লুকিয়ে রইল। কালো মানুষগুলো ডাল বেয়ে উঠে আসছে। একেবারে কাছে আসতেই দুজনে গুলি চালালো। সঙ্গে সঙ্গে কজন প্রাণ হারিয়ে ঝুপঝুপ করে মাটিতে পড়ে গেল। বাঁচাও, বাঁচাও! হঠাৎ ফরাসি ভাষায় কার আত্মচিৎকার ভেসে এলো নিচে থেকে। কে? আরে এ যে কোনো শ্বেতাঙ্গ ফরাসি মনে হয়। ওই জঙ্গলিদের হাতে বন্দী হয়ে মহা বিপদে পড়েছে। ওকে বাঁচাতেই হবে। ওকে উদ্ধার না করে আমরা নড়বই না। কিন্তু কিভাবে? বেলুন থেকে ওরা ফরাসি ভাষায় আশ্বাস দিল, শুনুন, আপনি যেই হন নির্ভয়ে থাকুন। এখানে 3 জন বন্ধু আপনার ওপরে নজর রাখছে। সমবেত জঙ্গলিদের চিৎকার শোনা গেল। হায় হায়, জঙ্গলিরা বোধ করি ওকে হত্যা করতে উদ্যত হয়েছে। যা হয় এক্ষুনি করতে হবে। অথচ কাজল কালো অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। উপায়? ডাক্তারকে জিজ্ঞাসা করে এই অন্ধকারকে আলোকিত করবার কোনো প্রক্রিয়া জানা আছে স্যার? আছে। স্থির হলো বেলুনকে নিঃশব্দে গাছ থেকে নামিয়ে অতর্কিত জঙ্গলিদের আক্রমণ করা হবে এবং বন্দীকে মুক্ত করা হবে। ডাক্তার চুল্লির ইলেকট্রিক্যাল ব্যাটারিতে ব্যবহৃত 2টি তামার তার নিলে। অতঃপর 2 খণ্ড অঙ্গার নিয়ে তাদের মুখোদয় ছুঁচালো করলে এবং দুটোকে তারের সঙ্গে বাঁধল। তারপর কারে দাঁড়িয়ে 2টি অঙ্গার ধরে একসঙ্গে ছুঁয়ে দিলে। মুহূর্তে সর্বব্যাপী এক চোখ ধাঁধানো আলো জ্বলে উঠে আশেপাশের বহু দূর পর্যন্ত প্রায় দিন করে ফেলল। আর সেই আলোয় দেখা গেল কিছু দূরেই কতগুলো কুঠির। সেখানে অনেক জঙ্গলি নরনারী শিশু দাঁড়িয়ে রয়েছে। বেলুনের ঠিক তলায় মাটিতে পড়ে রয়েছে বছর 30-এর একজন জনৈক শ্বেতাঙ্গ মানুষ। অর্ধ উলঙ্গ অবস্থা, সারা শরীরে জখমের চিহ্ন। সেগুলো থেকে অঝরে রক্ত ঝরছে। পোশাকে মনে হয় ধর্মযাজক। জঙ্গলিরা অত্যুজ্জ্বল জ্বলন্ত ধূমকেতু ভাবল বেলুনটাকে। সঙ্গে সঙ্গে চোঁ চোঁ দৌড়। তক্ষুনি বেলুনকে মাটিতে নামিয়ে ওরা আহত ধর্মযাজককে তুলে নিল কারে। কয়েক মিনিটের মধ্যে ফের বেলুন আকাশে উঠে গেল। ধর্মযাজকের জ্ঞান ফিরতে শোনা গেল তার করুণ কাহিনী। এদেশে এসেছিল ধর্মপ্রচারের উদ্দেশ্য নিয়ে, কিন্তু এই হিংস্রতম জঙ্গলিদের হাতে বন্দী হয়ে সাংঘাতিক আহত হয়েছে। ওদের সর্দারের মৃত্যুর জন্য ওকে দায়ী করে হত্যা করবে স্থির করে। তাই শুরু হয়েছিল অবিরাম পাশবিক অত্যাচার দিয়ে। কিন্তু আফসোস, ধর্মযাজক বাঁচল না। কিছুক্ষণের মধ্যে মারা গেল। ডাক্তার ফের বেলুন নামালো এক নির্জন প্রান্তরে। তারপর সশ্রদ্ধভাবে অকাল অপঘাতে মৃত শ্বেতাঙ্গ ধর্মযাজককে কবর দিল সেখানে। স্বর্ণ রেণু ভরা সোনার খনি অঞ্চলে ফরাসি ভদ্রলোক চিরনিদ্রায় শায়িত রইল। এরপর এলো এক অভাবনীয় বিপদ। বেলুনে যে জল সঞ্চিত আছে তাতে আর বেশি সময় চলবে না। অথচ পানীয় জল কাছাকাছি আর পাবার সম্ভাবনাও নেই। এদিকে চুল্লিতে প্রজ্বলিত রাখার জন্য পানীয় জল আরো দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে। বেলুনকে অনেক উঁচুতে নিয়ে যাওয়া হলো যাতে বহুদূর পর্যন্ত দেখা যায়। বাইনোকুলার দিয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখা হলো। না, কোথাও জলের চিহ্ন মাত্র নেই। মরু অঞ্চল দিয়ে চলেছে। যেদিকে দৃষ্টি চলে বালি আর বালি। জাঞ্জিবার থেকে এ পর্যন্ত 2400 মাইল চলে এসেছে ওরা। এদিকে বাতাস নেই। বেলুন চলছে অতি মন্থর গতিতে। এই বিশাল মরু অঞ্চল পার হবে কি করে? জলাভাবে বেঘরে 3 জনকে মারা পড়তে হবে। রাত কাটল এক ভয়াবহ নিস্তব্ধতায়। অসহ্য গুমোট, বাতাসের চিহ্ন মাত্র নেই। কোথায় জল পাওয়া যাবে? হায়, ধারে কাছে কোথাও কোনো জলাশয় নেই। আতঙ্কের ছায়া পড়ল সবার মুখে। বেলুন ভাসছে,
আদৌ তেমন চলছে না। বাঁচতে হলে এখন থেকে জল রেশন করো। তাই হলো। প্রায় ফোঁটা ফোঁটা জলপান বরাদ্দ হলো। সারাদিনে মাত্র 20 মাইল পথ অতিক্রম করা গেছে। বিকেল 4টের সময় দিকচক্রবালে কতগুলো পাম গাছ দেখে তিনজনে উৎসাহে চিৎকার করে উঠল। মরুদ্যান! নিশ্চয়ই ওখানে মৃত সঞ্জীবনী সুধা জল পাওয়া যাবে। 2 ঘন্টা বাদে সেই মরুদ্যানে এলো বেলুন। কিন্তু হায়, চরম হতাশ হলো যাত্রীদল। বিরাট কুয়ো শুকনো খটখটে, এক বিন্দু জল নেই, শুধু বালি। আশেপাশে মরীচিকা সম এই মরুদ্যানে এসে জলাভাবে মৃত মানুষ ও জন্তু জানোয়ারের বহু কঙ্কাল পড়ে আছে দেখা গেল। বহু বছর ধরেই বুঝি এই কুয়ো শুকনো হয়ে আছে। বেলুন ফের আকাশে উড়ল। আর মাত্র 2 ঘন্টা চলবার মতো শক্তি আছে বেলুনের। এর মধ্যে যদি কোনো জলাশয় না পাওয়া যায়, তাহলে ওদের অবধারিত মৃত্যু হবে। হাওয়া বাতাস বুঝি পৃথিবী থেকে উড়ে গেছে। অসহ্য সূর্যের তাপ উঠেছে 113 ডিগ্রি। জো ও কেনেডি আচ্ছন্নের মতো পড়ে আছে। চলতি কোনো বায়ু পাওয়া যায় কিনা দেখবার জন্য বেলুনকে 5000 ফিট ওপরে তোলা হলো। না, বাতাস নেই। এই সময় গ্যাস সংকুচিত হয়ে বেলুন পুনরায় নেমে এলো বালিরাশির ওপর। এখান থেকে চাঁদ হ্রদ 500 মাইল দূরে, পশ্চিম সমুদ্র উপকূল 400 মাইল। রাত এলো। কেউ পাহারা দিল না, অথচ কারুর চোখে ঘুম নেই। 8 পাইল জল সঞ্চয়, অতএব কেউ আর জল স্পর্শ করল না। সন্ধ্যের মুখে জোয়ের মধ্যে পাগলামির লক্ষণ দেখা গেল। মরিচিকা দেখতে লাগলো সে, চিৎকার করতে লাগলো, ইস, এ জল বড় নোনতা। ডাক্তার ও কেনেডি অসাড় হয়ে পড়ে আছে। শেষ সঞ্চয় 1 পাইট জল এক সময় কেনেডি ওদের চোখের সামনে পান করে ফেলল। এই দৃশ্য দেখে ডাক্তার ও জো দুজনেই জ্ঞান হারিয়ে বালির মধ্যে পড়ে গেল। কেনেডি একসময় রাইফেল মুখে ঢুকিয়ে আত্মহত্যা করতে উদ্যত হচ্ছে, ওরা বাধা দিল। জো আর কেনেডি দুজনে বালির মধ্যে হুটোপুটি করতে লাগলো। ওই চেয়ে দেখো, ডাক্তারের কণ্ঠ আর্তনাদের মতো শোনালো। দেখা গেল দিগন্ত থেকে প্রবল এক ঝড় এগিয়ে আসছে বালির পাহাড় নিয়ে ওদের পানে। বালির সমুদ্র, সাইমুম। ডাক্তারের উল্লসিত কণ্ঠ। ভালোই হলো, এবার তাহলে নিশ্চিত ও দ্রুত মৃত্যু। কেনেডি বলে, না, মৃত্যু নয়। ডাক্তার আশ্বাস দেয়, এবার বোধ করি বেঁচে গেলাম। বহু কষ্টে ওরা বেলুনকে ফের আকাশচারী করে তুলল। কয়েক সেকেন্ডের মধ্যে প্রবল ঝোড়ো বাতাস এসে প্রচণ্ড গতিতে বেলুনকে নিয়ে চলল। বেলা 3টেই ঝড় থামল। আকাশ পরিষ্কার। নিচে দেখা গেল মনোরম এক মরু উদ্যান। জল জল, পাগল হয়ে যাওয়ার মতো জল দেখা যাচ্ছে। নিমেষে বেলুনকে নামিয়ে নিয়ে আসা হলো। আহ, ঈশ্বর তুমি করুণাময়। প্রাণ ভরে ওরা জলপান করতে লাগলো। দেখা গেল প্রচণ্ড ঝড়ের গতিতে 4 ঘন্টায় বেলুন 250 মাইলেরও বেশি পথ অতিক্রম করে এসেছে। জল খেতে কুয়োর মধ্যে নেমে এক বিপদ দেখা গিয়েছিল। উঠতে গিয়ে ওপরে চেয়ে দেখে এক বিশাল আকার সিংহী দাঁড়িয়ে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে কেনেডি গুলি চালিয়ে তাকে খতম করে দিল। প্রথমটা বাতাস ছিল না, অপেক্ষা করতে হলো। তারপর এলো হু হু বাতাস। ফের বেলুন আকাশ পথে তরতর করে এগিয়ে চলল। মরু অঞ্চল শেষ হয়ে সবুজ ঘাস ও উদ্ভিদের রাজ্য দেখা দিল নিচে। বেলুন চলতে লাগলো সারি নদীর গতিপথ ধরে। নদী ও নদীর পাড়ে অসংখ্য কুমির কিলবিল করছে। এবার এসে গেল চাঁদ হ্রদ, বিরাট হ্রদ। বর্ষাকালে এর দৈর্ঘ্য হয় 120 মাইল। লেকের মধ্যে অসংখ্য দ্বীপ। এর মধ্যে বাস করে দুর্ধর্ষ হিংস্র জলদস্যুর দল।
এইসব জঙ্গলিরা ভিক্টোরিয়াকে দেখে ক্রুদ্ধভাবে ওপর থেকে বিষাক্ত তীর ছুটতে লাগল। বেলুনে কিছুই আঘাত লাগল না। পথে একপাল অদ্ভুত পাখি দেখা গেল। ওরা হলো দাড়িওয়ালা ঈগল। কি বিরাট আকৃতির! ওরা আক্রমণ করলে বেলুনের দফা দফা। কাছাকাছি আসতেই দানব পাখিগুলি তেড়ে এলো। সঙ্গে সঙ্গে 3টি বন্দুক গর্জে উঠল। কতগুলো ঈগল মরল বটে, কিন্তু তার আগে নিদারুণ ক্ষতি করে গেল বেলুনের গায়ে। বিশাল ঠোঁটের খোঁচায় বেলুনের ছেঁদা করে ফেলাতে ভিক্টোরিয়া মাটির দিকে নামতে লাগল। সর্বনাশ! বেলুন হালকা করো শিগগির, জলের ট্যাঙ্ক, খাবার দাবার ফেলে দাও। ওরে বেলুন যে চাঁদ হ্রদের গভীর জলরাশির ওপর নেমে যাচ্ছে। হায় হায়, আর তো কিছু ফেলবার নেই। অকস্মাৎ জো এক কাণ্ড করে বসল। সে বেলুন থেকে লাফিয়ে চাঁদ হ্রদের জলে পড়ে গেল। তাতে বেলুন প্রায় 1000 ফুট উপরে উঠে গেল এবং ভাসতে ভাসতে হ্রদের উত্তর তীরের দিকে এগিয়ে গেল। আরে জো বেচারা এইভাবে প্রাণ দিল। প্রায় 8 মাইল যাবার পর ভিক্টোরিয়া চাঁদ হ্রদের উত্তর তীরের জায়গাটায় মাটি স্পর্শ করল। ছেদার জন্য বেলুনের বহিরাবরণ খুলে ফেলা হলো। জোয়ের জন্য ওদের দুজনের মনের অবস্থা খুবই খারাপ। জোকে উদ্ধার করতেই হবে। বেলুনকে ফের আকাশে তুলে চাঁদ হ্রদের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হলো অনুকূল বাতাসে। ভালো সাঁতারু জো যদি এখনো প্রাণে বেঁচে ভেসে থাকে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না জোকে। একসময় এক ঝড়ের মধ্যে পড়ে বেলুন শো শো করে এগিয়ে চলল বর্নু জেলার কুকা শহরের দিকে। ঝড় কমে এলো, আকাশ পরিষ্কার। ওরা দুজনে হাতে বাইনোকুলার নিয়ে সতর্ক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলো নিচের প্রতিটি বস্তু। একসময় দেখা গেল নিচে ধুলো উড়িয়ে একদল ঘোড়সওয়ার যাচ্ছে। কাছে আসতে বোঝা গেল 50 জন আরব সৈন্য সামনে চিপ সহ কাকে যেন তাড়া করে নিয়ে যাচ্ছে। আরে, ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। এ কি স্বপ্ন না সত্যি? ওই যে জো ঘোড়ায় চড়ে দৌড়ে পালাচ্ছে, আর আরব সৈন্যরা পেছনে পেছনে ছুটে এসে প্রায় বুঝি ধরে ফেলল ওকে। এদিকে শো শো করে বেলুন ওদের মাথার উপর এসে পড়ল। কাল বিলম্ব না করে কেনেডি বন্দুক তাক করল। একজন আরব সৈন্য জোর পিঠ নিশানা করে বর্ষা নিক্ষেপ করতে উদ্যত হতেই দ্রুম শব্দে গুলি চালালো কেনেডি। ছিটকে পড়ে গেল সৈন্যটা। এরপর আরো গুলি, আরো মৃত্যু। এবার বেলুন অশ্বারোহী জোর ঠিক মাথার ওপর দিয়ে ভেসে চলেছে। ডাক্তার কেনেডিকে বললে 50 পাউন্ড ওজনের একটা বস্তু নিচে ফেলে দিতে। বেলুন সঙ্গে সঙ্গে অনেক ওপরে উঠে এলো। তৎক্ষণাৎ ডাক্তার বেলুনের কাঠ থেকে একটা দড়ির মই ঝুলিয়ে নিচের দিকে দিলেন। সুদক্ষ জো বজ্র মুঠিতে দড়ির মই ধরে সাবাস খেলোয়াড়দের মতো কায়দায় বেলুনের কাড়ে উঠে এলো ঘোড়া থেকে। তারপরে সে জ্ঞান হারিয়ে ফেলল। এরপর বেলুন চলল সুদানের দক্ষিণ সীমান্তের জিন্ডার ওপর দিয়ে। জোর মুখে শোনা গেল কাহিনী। প্রচুর সাঁতরে সে ওঠে ডাঙায়। সেখানে দেখে কতগুলো ঘোড়া দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। তারই একটা নিয়ে সে পালায়। পরে সে এইসব আরব সৈন্যদের পাল্লায় পড়ে। বেলুন চলল এবার একটি ধ্বংসপ্রাপ্ত শহরের উপর দিয়ে। 20 তারিখে বেলুন অজস্র নদী, নালা, ঝর্ণা, খাল, বিল পার হয়ে টিমব্রাকোটুর রাজধানী কাব্বার ওপর উপস্থিত হল। বেলুনের গ্যাস ফুরিয়ে আসছে, অথচ যে করেই হোক পশ্চিম উপকূলে ওদের পৌঁছতেই হবে। বেলুনের যা যা বস্তা ছিল হালকা করবার জন্য সব ফেলে দেওয়া হলো। চুল্লিতে পুরো দমে অগ্নি প্রজ্বলিত করা হলো। যে করে হোক বেলুনকে ভাসমান রাখতেই হবে। সহসা একটি পাগলা হাওয়া এসে ওদের ডাহোমের রাজ্যের দিকে উড়িয়ে নিয়ে চলল। সর্বনাশ! অতি হিংস্র ধরনের লোক এ রাজ্যে বাস করে। ওদের রাজা উৎসবের দিনে হাজার হাজার মানুষকে হত্যা করে আনন্দ পায়। এখানে যাওয়া মানেই অবধারিত মৃত্যু। এদিকে বেলুনের গায়ের গাটা পারচারের প্রলেপ গরমে গলে গিয়ে বেলুন ফুটো হয়ে গ্যাস বেরোতে লাগল।
বেলুনের বর্তুলাকার নষ্ট হচ্ছে তা লম্বাটে ধরনের হয়ে গেল। আর একটা বাধা, সামনে আসছে বিশাল আকার সুউচ্চ পর্বত। তাকে অতিক্রম করবার আর সাধ্য নেই বেলুনের। এক উপায়, বাদবাকি সবকিছু ফেলে দেওয়া, খাবার দাবার, বন্দুক, তাই করা হলো। নয়তো পাহাড়ে ধাক্কা খেয়ে অনিবার্য মৃত্যু। কম্বল, গোলাগুলি সব ফেলে দেওয়াতে বেলুন উঠতে লাগলো। এবারও জো নেমে গেল পাহাড়ের প্রায় শীর্ষে। হালকা বেলুন চূড়া ছুঁই ছুঁই করে পার হয়ে গেল। জো ফের লাফিয়ে উঠল ঘাড়ে। পাহাড় পেরিয়ে সেনেগাল নদী। এখানে নামাও বিপজ্জনক, তাই গ্যাস বাড়াবার 900 পাউন্ড যন্ত্রপাতি ফেলে দেওয়া হলো। সে রাতে এক বিপদ। যে গাছে নোঙর করে ওরা রাত কাটাচ্ছিল, গভীর রাতে তার তলায় চুপি সারে জঙ্গলিরা এসে হঠাৎ বিরাট আগুন জ্বালিয়ে দেয়। নোঙর তোলবার সময় পেল না। দড়ি কেটে আকাশে উঠে তবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু থেকে বাঁচল অভিযাত্রীদ্বয়। বিপদের কি শেষ আছে? কিছু দূর যাবার পর দেখা গেল নিষ্ঠুর ট্যালিবাস জাতির আফ্রিকাবাসী জঙ্গলিরা ঘোড়া চালিয়ে বিকট চিৎকার তর্জন গর্জন করতে করতে বেলুনের তলা দিয়ে ছুটে আসছে। এরা বড় ভয়ঙ্কর জীব। এদের হাতে পড়লে এরা জ্যান্ত ছিঁড়ে খাবে সবাইকে। এদিকে বেলুন নেমে যাচ্ছে নিচের দিকে। নিচেরকার দস্যুদল তাদের বন্দুক থেকে গুলি চালাচ্ছে। একসময় বেলুন মাটি স্পর্শ করল এবং রবারের বলের মতো ভূমিতে ধাক্কা খেয়ে ফের আকাশে উঠে গেল। আরো হালকা করতে হবে বেলুনকে। কি উপায়? বেলুনের কার খুলে ফেলে দিল ওরা। তারপর বেলুনের গায়ের জাল ধরে তিনজনে ঝুলে রইল। এইভাবে সেনেগাল নদী কোনো ক্রমে পার হয়ে গেল ভিক্টোরিয়া। এবার সম্পূর্ণ নিরাপদ। পার হবার আগে বেলুন নেমে পড়েছিল মাটিতে। ডাক্তার কতগুলো শুকনো ঘাস জ্বালিয়ে ফের চাঙ্গা করে তুলল বেলুনকে। ওদিকে দেখা গেল ট্যালিবাস দস্যুরা হু হু শব্দে এগিয়ে আসছে। আর বুঝি পরিত্রাণ নেই। ঈশ্বর সহায়। আগুনের তাপে গ্যাস বর্ধিত হয়ে ধীরে ধীরে বেলুন একটু ওপর দিকে উঠে নদী পার হতে লাগল। নদীর অপর পারে একদল ফরাসি সৈন্য ওদের সাদর অভ্যর্থনা করল। কিন্তু আফসোস, নদীর জলে পড়ে বেলুনটা ভেসে চলে গেল কোথায় কে জানে। ফরাসি সৈন্যরা হাত বাড়িয়ে ওদের তিনজনকে না ধরে ফেললে স্বনামধন্য ডাক্তার ফার্গুসন ও তার দুজন সুযোগ্য সঙ্গীদ্বয়ের সলিল সমাধি হয়ে অকালে মৃত্যু হতো। সজল নেত্রে ওরা বিলীয়মান বেলুনটার পানে তাকিয়ে রইল। ওরা পৌঁছল 24শে মে। 27 তারিখে মেডিন নামক স্থানে গেল। সেখান থেকে ব্যাসিলিপ স্টিমারে চড়ে সেনেগাল, তারপর 10ই জুন সেন্ট লুইতে, অতঃপর ব্রিটিশ জাহাজে করে 25শে জুন পোর্টসমাতাই বন্দর, সেখান থেকে লন্ডন। কি বিপুল অভ্যর্থনা পেল তারা বিভিন্ন অনুষ্ঠান ও রয়্যাল জিওগ্রাফিক সোসাইটির কাছ থেকে। 1861-তে দুঃসাহসিক অভিযানের সাফল্যের জন্য ওদের স্বর্ণপদক দেওয়া হয়। এইভাবে আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে 5 সপ্তাহের বেলুন ভ্রমণের দুঃসাহসিক অভিযান সাফল্য লাভ করে। শুনছিলেন জুল ভার্নের লেখা 5 উইকস ইন এ বেলুন। জুল ভার্নের 3টি বিখ্যাত উপন্যাসের মধ্যে এটি অন্যতম। 5 উইকস ইন এ বেলুন, 20,000 লিগ আন্ডার দ্য সি, রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর মধ্যে প্রথম উপন্যাসটি আমি পড়লাম। আমার এই একক উপন্যাস পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে ফিরে আসছি। সঙ্গে রাখুন গল্প স্বল্প এবং গল্প স্বল্প ক্লাসিককে। ধন্যবাদ।